শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, জ্যৈষ্ঠের এই সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। শুভ সন্ধ্যায় আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে 20তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা এবং শুক্রবার বেলা 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 9 জুন পর্যন্ত। মহাখালীর গ্যালারি কসমসে প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী মা। দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 জুন পর্যন্ত। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে শিল্পী আনিসুজ্জামান সোহেলের একক চিত্রকলা প্রদর্শনী অন্তরঙ্গ ভয়। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে লাকি ইনাম ও রিদি হকের রচনায় এবং রিদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। সবাইকে একতরফা দোষ দিয়ে যাচ্ছেন, অথচ নিজের ভুলগুলো আপনি একটুও বুঝতে পারছেন না। ইলা আপনার কথা ভেবে ভাইয়ের কাছে যেতে দেন। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ। রাত 11:30টায় প্রচার হবে অনিমেষ আইচের পরিচালনায় একক নাটক টকশো মাস্টার। কাল রাইতে পদ্মপাতা চ্যানেলে তোমার একটা দেখলাম, জোশ টকশো। তুমি যা বললা না, আমি তো সারা রাত ঘুমাইবারই পারি নাই। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো, কেমন আছো? এই তো আমি অনেক ভালো আছি, আর আপনাকে পেতে অনেক বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। তো এই তো রোজা তো প্রায় চলেই এলো, তারপর পরই ঈদ। এখন পর্যন্ত ঈদের কোনো কাজ কি করা হচ্ছে, শুরু করা হয়েছে কি? ঈদের আগে রোজার জন্য কাজ করা হয়েছে। আমি 4 বছর একটা কাজ করি, জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। এটা আমার 4th সিজন, মাত্র শুটিং শেষ করলাম। আর ঈদে 2টো নাটক করেছি, আরও স্ক্রিপ্ট এসেছে, পড়ছি, এখনো ডেট কনফার্ম হয়নি। আচ্ছা, এই যে স্ক্রিপ্টগুলো পড়ার পর চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আসলে কি ধরনের চিন্তা কাজ করে, কোন দিকগুলো আপনি দেখেন আসলে? প্রথমত গল্প আর ক্যারেক্টার, এই দুটো খুব দরকার। আর সবসময় যে দারুণ গল্প দারুণ ক্যারেক্টার হয় তা না, কিন্তু যেহেতু এটাই আমার প্রফেশন, মিলিয়ে ঝুলিয়ে কাজ করতে হয়। বলছিলেন বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করা হয়, কিন্তু নিজের ভালো লাগার কথাটা যদি বলি, তাহলে আসলে কোন ধরনের চরিত্রে কাজ করতে বেশি ভালো লাগে? কোন চরিত্র আমার কাছে আসবে সেটা তো আমি আগে থেকে বলতে পারি না। সো এটা ডিপেন্ড করে আসার পর, হয়তো করার পর পুরো মেকিং, ক্যারেক্টার পোর্ট্রে, এডিটিং, মিউজিক সব কিছু মিলিয়ে হয়তো একটা নাটক খুব ভালো লেগে যায়। আর আমার যে নাটকগুলোতে কাজ করেছি, প্রচুর নাটক করেছি সেটা বলবো না, একেবারে অল্প করেছি সেটাও বলবো না, কিন্তু আমার পছন্দের নাটক, আমার পছন্দের চরিত্র করেছি আমি খুব কম, মানে করে আমার ভালো লেগেছে খুব কম। এখনো লুক ফরওয়ার্ড করছি যে সামনে হয়তো আসবে। অবশ্যই আমরাও সেটাই আশা করছি যে আপনার পরবর্তী কাজগুলোতে স্বপ্নের চরিত্রগুলো অবশ্যই পাবেন। তো এমন কোনো স্বপ্নের চরিত্র আছে যেটা এখন শেয়ার করা যায় এই মুহূর্তে? আগে ছিল, যখন ম্যাচুরিটি আরো কম ছিল, এখন নেই। কারণ এখন চরিত্রকে মেক বিলিভ করানোর চেষ্টা করি
তো যেটা যত কাছাকাছি মেক বিলিভ করানো যায় ততই ভালো লাগে। মানে এখন আর ওই চিন্তা করি না যে আচ্ছা এরকম করতে চাই শেক্সপিয়ারের একটা ক্যারেক্টার বা রবীন্দ্রনাথের একটা ক্যারেক্টার বা একজন হয়তো কারো বায়োগ্রাফিক্যাল অনেক সময় কাজ হয় মাঝে মাঝে। এখন আর এই সব চিন্তা করি না। আচ্ছা, এগুলো ছাড়াও ঈদের কাজ বা রোজার কাজ ছাড়াও এখন আসলে কোন কোন ধারাবাহিকে কাজ করা হচ্ছে, নামগুলো যদি একটু শুনি। ধারাবাহিক আমি দুটো করি, একটা হচ্ছে চলিতেছে সার্কাস আর একটা হচ্ছে সাথী তারা তিমির, দুটোই কাজ করছি। আচ্ছা, চরিত্রগুলো একটু শুনি যে কি ধরনের চরিত্র দুটোতে। চলিতেছে সার্কাসের চরিত্র হচ্ছে একদমই স্ট্রাগল করে উঠে আসা একটা মেয়ে যে অনেক বড় লোক হতে চায় এবং তার একসময় একটা বয়ফ্রেন্ড থাকে, সে তার ওই ইচ্ছাটা থাকে না, সে তার মতো একটু বোহেমিয়ান টাইপের। তখন মেয়েটা তার সাথে ব্রেকআপ করে যে না আমি তাহলে আমার রাস্তায় যাই। তো এই বড়লোক হওয়ার লোভে সে একটা ট্র্যাপে পড়ে যায়। পরে সে মানে এখন যে শ্যুটটা চলছে সেখানে সে প্রচন্ড রিপেন্ট করে যে আমি এটা কি করলাম, মানে হিউম্যান ট্রাফিকিং এর মধ্যে সে পড়ে যায়। আর সাথী তারা তিমিরের ক্যারেক্টার হচ্ছে যে বেসিক্যালি মেয়েটা আর্কিটেক্ট, শাগুস্তা নাম। সে হচ্ছে খুবই আনপ্রেডিক্টেবল, তার মুড কখন যে কী হয়, সে যে কার সাথে কি ব্যবহার করবে সেটা আগে থেকে বলা যায় না। তো দুটো ক্যারেক্টার অনেক ডিফারেন্ট। আচ্ছা, এই যে ভিন্ন রকমের চরিত্রগুলো যখন নিজের ভেতর ধারণ করতে হয় তখন কি কাউকে অ্যানালাইসিস করে তারপর সেগুলো ধারণ করেন, না চরিত্রগুলোকে কিভাবে অ্যানালাইসিস করেন সেটা যদি একটু বলতেন। প্রথমত যিনি লেখেন এবং যিনি ডিরেকশন দেন তাদের সাথে খুঁটিনাটি বিষয় অনেক আলাপ করতে হয়, কারণ আমার উপরে আছেন ডিরেক্টর একটা ভিশন থাকে, ডিরেক্টর কি দেখাতে চাইছে কি চাইছে সেটা আমার বুঝতে হবে। এবং স্ক্রিপ্ট পড়ার পরে হয় না যে আমার নিজের হয়তো এই উপলব্ধি হলো যে আচ্ছা এটা কি এরকম, এই জায়গাটি কি মেটার এরকম, তখন অনেক ডিসকাশনের প্রয়োজন হয়। তারপরে আমার তো গেট আপ নিয়ে আমি একটু চিন্তা করি, কারণ আমি যদি ক্যারেক্টার দেখতে না পাই আয়নায় আমার সেটা মনে হয় যদি সব জায়গায় একই রকম লাগে, যেটা বেশিরভাগ সময় লাগে ইনফ্যাক্ট, আমার মনে হয় তখন একেবারে মানে একই হয়ে যাচ্ছে। এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করি, বেশিরভাগ সময় পারি না। গেট আপ দিয়ে আলাদা করা যায় একটা চরিত্রকে, শুধু গেট আপ না সবকিছু দিয়ে। আসলে একটা গল্প এক একজন ডিরেক্টরের মেকিং স্টাইল এক এক রকম, সো এক একজন ডিরেক্টরের গল্প স্টোরি টেলিং এক এক রকম, ক্যারেক্টার পোর্ট্রেট এক এক রকম, আর্টিস্টদের কাছে ডিমান্ডটা এক এক রকম। ধারাবাহিকের কথা চলছিল, এখন শুনি যে এতগুলি ধারাবাহিকে যে কাজ করছেন, এখন যতগুলি চ্যানেল এবং এতগুলি চ্যানেল এতগুলি ধারাবাহিক নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে, সেক্ষেত্রে ধারাবাহিকের দর্শক কি কমে যাচ্ছে কোনোভাবে, আপনার কি মনে হয়? আমি চলিতেছে সার্কাসের রিভিউ দেখেছি অনেক বেশি ভালো, এবং ইউটিউবে চলিতেছে সার্কাসের হয় না যে রেসপন্সটা খুব ভালো থাকে। আর হচ্ছে যে ধারাবাহিক কখন দর্শক হারায়, যখন আসলে ধারাবাহিকটি পরিচালনা করার পেছনে বা বানানোর পেছনে লোকগুলো যখন গা ছেড়ে দেয় যে হ্যাঁ প্রথম 13 পর্ব কিন্তু মোটামুটি সব ধারাবাহিকেরই ভালো থাকে, কারণ ওটা অন এয়ার করতে হবে, দর্শক দেখতে হবে, দৃষ্টি আকর্ষণ করার একটা ব্যাপার থাকে। তারপরে একটা সময় গিয়ে হচ্ছে গা ছেড়ে দেয় সবাই যে আচ্ছা এটা তো চলছে, হ্যাঁ চলতে থাকবে। এটা ঠিক না, কারণ প্রতিটা পর্ব হচ্ছে যেমন আমরা যখন সিঙ্গেল করি, সিঙ্গেল নাটক একবারই যাবে, সেটা পিছনে যে এফোর্ট, ধারাবাহিকও তো এক একটা পর্ব। অনেক সময় তো এরকম কমপ্লেনও থাকে ধারাবাহিকের যে কাজগুলো হচ্ছে সেগুলোতে স্ক্রিপ্ট দেওয়া হচ্ছে না। এটা ডিপেন্ড করে। আমি যেমন চলিতেছে সার্কাসে আমরা একটা লাইন আপ পাই আগে থেকে, ডায়লগস আমরা পরে গোছাই, ডায়লগস ডিরেক্টর পরে বলে দেন এবং আমরা বারবার রিহার্সাল করি, 4-5 বার রিহার্সাল করার পরে আমরা শটে যাই, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু আসলে পুরোটাই ইম্প্রোভাইজেশনের উপর আমি খুব আনকমফোর্টেবল ফিল করি, এটা যার যার ব্যাপার। আচ্ছা, এবার আসি বিজ্ঞাপনের কথায়, যে অনেকগুলি ইতিমধ্যেই আপনি বিজ্ঞাপনের কাজ করে ফেলেছেন এবং সবগুলোই কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে, তো উল্লেখযোগ্য কয়েকটা যদি আপনি বলতেন। বিজ্ঞাপন জনপ্রিয়তা পায় তার ফ্রিকোয়েন্সির উপর। আমার সবচেয়ে বেশি
বিজ্ঞাপন যে ফ্রিকোয়েন্সি পেয়েছি সেটা হচ্ছে যে সার্ফ এক্সেল, সেটা 10 সেকেন্ডের ছোট ছোট 3টা টিভিসি ছিল, সেটা এত বেশি অন এয়ার হয়েছে এবং টিভিসিটা ভালো ছিল। লাস্টলি আমি করলাম লুসি অলিভ অয়েল আব্দুল্লাহ সাদের, সেটাও ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এবার আসে যে চলচ্চিত্র প্রসঙ্গে। লাস্ট যে মুভিতে আপনি কাজ করেছেন সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের কৃষ্ণপক্ষতে, যেটা পরিচালনা ছিলেন মেহের আফরোজ শাওন। তো এরকম একটি কাজ করে আপনার কেমন লেগেছে সেটা যদি একটু বলতেন। হুমায়ুন আহমেদের স্যারের গল্প ছোটবেলা যখন স্কুলে পড়তাম ক্লাস 9-এ, তখন থেকে তো পড়তাম। তো সেখানে স্যারের গল্পের প্রতি সবসময় একটা দুর্বলতা থাকে। আর শাওনের সাথে আমার প্রথম কাজ হয় টেলিভিশনে বিনার অসুখের মাধ্যমে, এবং ওর সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো। ও প্রথম চলচ্চিত্র বানাচ্ছে কৃষ্ণপক্ষ, যেহেতু ওর সাথে আমার নাটকের এক্সপিরিয়েন্স ভালো, ও আমাকে বললো যে আমাকে তোমার সাপোর্টটা লাগবে আমার এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমরা যারা চিনি শাওনকে, আমরা সেভাবেই আমরা সাপোর্ট দিয়ে গেছি যাতে শাওন একটা ভালো ফিল্ম বানাতে পারে। কৃষ্ণপক্ষ ছাড়াও তো আরও কয়েকটি মুভিতে কাজ করা হয়েছে, সেগুলোর নাম যদি একটু বলতেন। কৃষ্ণপক্ষ তো এবছর গেল, গত বছর গিয়েছে আলফি আহমেদের ইউটার্ন, এটা একেবারে ফুল ফ্লেজেড কমার্শিয়াল ফিল্ম ছিল। আর আমার শুরু হচ্ছে মুস্তাফা সারোয়ার ফারুকীর ব্যাচেলর দিয়ে। এবং আপনি কিন্তু এত কিছু পাশাপাশি একজন উপস্থাপিকাও, তো সেই জায়গাটা কেমন লাগে? উপস্থাপনা, ওয়েল অ্যাঙ্কারিং ইজ এ টাফ জব। কারণ উপস্থাপনা একটা হচ্ছে স্ক্রিপ্ট দেখে, অটো স্ক্রিপ্ট দেখে পড়া, স্ক্রিপ্ট মুখস্থ করে পড়া। আমি মুখস্থতে খুবই দুর্বল, আমি লাইন্স নিজের মতো করে নিয়ে বলি। আরেকটা হচ্ছে যে একটা শো চালিয়ে যাওয়া, যেটা আমি জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টে করতে হয়, যেটা আমার ট্রাভেল শোতে আমি করেছি। ট্রাভেল শো এখন আবার রিপিট দেখাচ্ছে। তো উপস্থাপনা করতে গেলে প্রচুর হোমওয়ার্ক করতে হয়। আমি কোন বিষয়ে উপস্থাপনা করছি, আমি দর্শকদের সাথে কিভাবে কমিউনিকেট করব, আমার যিনি গেস্ট আসবেন, যদি এরকম হয় যে আমি টক শো করছি বা আমার গেস্টের সাথে আমার আলাপ করতে হবে, কোন বিষয়টা আমি নিয়ে আলাপ করব যেটা দর্শক শুনে মজা পাবে, দেখে মজা পাবে, এবং আমার গেস্ট কথা বলতে খুব কমফোর্টেবল ফিল করবে। এবং আমি যদি রান্নার অনুষ্ঠান যেটা আমি করি, সেটা হচ্ছে যে আমি এটা কিভাবে ধরো রান্না করছে, আমিও কিন্তু শিখছি। তো ওখানে দর্শকের পার্সপেক্টিভ থেকে আমার মনে হতে পারে যে আচ্ছা আমি যে শিখলাম, আচ্ছা তাহলে এরপরে এটার পরে এটা, আচ্ছা ছোট ছোট কিছু প্রশ্ন কিন্তু ইনস্ট্যান্টলি চলে আসে। সো উপস্থাপনা খুব সহজ কিছু না, প্রত্যেকটা জিনিস, অভিনয়, উপস্থাপনা, মডেলিং, কোনোটাই সহজ না, আমার কাছে সবই খুব কঠিন লাগে। তবুও তো সবগুলি একই সাথে একই রকম তাল রেখে আপনি চালিয়ে যাচ্ছেন, এটা এখন কিন্তু অনেক বেশি ইন্সপায়ারিং। থ্যাংক ইউ। কিন্তু আমি উপস্থাপনা খুব বেশি করি না, কারণ অভিনয়টা এখন চেষ্টা করছি একটু ফোকাস করার। উপস্থাপনা হয় কি ওই রেগুলার করে ফেললে ওই মানে চার্মটা থাকে না, বা আমি যখন উপস্থাপনাতে রেগুলার হয়ে যাব তখন হয়তো আমি অভিনয় কমিয়ে দেব। তো এখন যেহেতু আমি একটাতে আছি, আমি ওই দিকে, কারণ আমি যেটা বললাম উপস্থাপনাতে প্রচুর হোমওয়ার্ক লাগে। আর আমি সবগুলো, যেমন আমার ট্রাভেল শো যাচ্ছে, আমার জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট অনের শুরু হয়ে যাবে, এই দুটোতে আমার প্রেজেন্টেশন, আমার সব কিছু কিন্তু দুরকম। তো যদিও ওটা আগের করা, বাট স্টিল ইটস দি সেম মি। সো এই দুটো আলাদা করার জন্য আমি জানি যে এক একটা অনুষ্ঠানের পেছনে কত আগে থেকে আমি সময় দিই, কত আগে থেকে আমি চিন্তা শুরু করি। এলেন ডিজেনারেস থেকে শুরু করে, মানে আমি বিখ্যাত উপস্থাপিকাতে ইনস্ট্যান্ট কিছু মজা করে, বা আমরা অনেক কিছু এখানে করতে পারি না, কিন্তু হোমওয়ার্ক তো করতে হয়। সো আমি একসাথে সব কিছু আসলে সম্ভব না, কিন্তু উপস্থাপনা আমি ভালোবাসি, এই মাঝে মাঝে করি। তবে যাই করবেন সেটা অনেক ভালোভাবে এবং অনেক শ্রম দিয়ে করবেন, এটাই হয়তো আপনার আইডিওলজি। অনেক ভালো লাগছিল কথা বলতে, সময় একেবারেই কম। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে, এনটিভির দর্শকদের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস শুভসন্ধ্যা@ntvbd.com।
প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।